আছে এই কোশ্চেন আমরা অলরেডি ম্যাথের ক্লাস করছি ম্যাথের জন্য 1 2 4 করা আছে তাই না ম্যাথের জন্য 1 এবং 4 করা হয়েছে এটা করা হয়েছে देखिए कि 4 channels are multiplexed हमने कहते हैं शुरू करें ठीक है 4 channels are multiplexed using PDM and each channel sends 100 bytes per second and we multiplex 1 byte per channel through the frame traveling of the link. The size of the frame, duration of a frame, the frame rate and the bit rate for the link. দেখেন কি বলছে চারটা চ্যানেল মাল্টিপ্লেক্সিং করতে হবে টিডিএম এর মাধ্যমে এবং প্রত্যেকটা চ্যানেল আপনি সেন্ড করতে পাঠাচ্ছে 100 বাইটস পার সেকেন্ড করে এখানে কিন্তু বাইটস পার সেকেন্ড যা বিট পার সেকেন্ড না এবং 1 বাইট ইকুয়াল টু 8 বিটস তো আমরা তো বলতে চিত্র দেওয়া আছে না বেসিক্যালি এখানে অনেক ক্ষেত্রে চিত্রটা দেয়া থাকতে পারে অনেক ক্ষেত্রে চিত্রটাই হচ্ছে অ্যানসার অ্যানসারের অংশ যেমন এই ক্ষেত্রে চিত্রটা হচ্ছে অ্যানসারের অংশ হ্যাঁ তো দেখেন এখানে চারটা চ্যানেল বোঝানো হয়েছে 1 2 3 4 চ্যানেল 1 2 3 4 চারটা চ্যানেল তো চারটা চ্যানেলের মধ্যে হচ্ছে যে প্রতিটা চ্যানেল হচ্ছে 100 বাইটস পার সেকেন্ড করে ডেটা ট্রান্সমিট করতেছে এর মধ্যে বলছে যে এই বিষয়গুলো ক্যালকুলেট করতে তো দেখেন যে আমাদের কি বলছে যে প্রতিটা চ্যানেলের প্রতিটা ফ্রেম প্রতি চ্যানেল থেকে 1 বাইট করে নেয় হ্যাঁ প্রতি চ্যানেল 1 বাইট করে প্রতিটা ফ্রেম 1 বাইট করে নেয় এটা হচ্ছে 1 বাইট এটা হচ্ছে 1 বাইট 1 বাইট মানে এইগুলো হচ্ছে আমাদের এই এটা আসছে চ্যানেল 1 থেকে এই 1 বাইট হচ্ছে চ্যানেল 2 থেকে এটা আসছে 3 থেকে এটা আসছে 4 থেকে ঠিক আছে তো দেখেন যে আমরা জানি যে তাহলে আমাদের ফ্রেম সাইজ কতটুকু 4 বাইট অথবা আমরা বলতে পারি যে ফ্রেম সাইজ হচ্ছে 32 বিটস ঠিক আছে কারণ আমরা জানি যে আমাদের 1 বাইট ইকুয়াল টু 8 বিটস সো 4 টাইমস 8 বিটস ইকুয়াল টু 32 বিটস হচ্ছে আমাদের ফ্রেম সাইজ এখন দেখেন যে একটা ফ্রেম হচ্ছে তা 32 বিটের এখন আমাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করতে the size of the frame এটা উত্তর কি তা 32 বিট এটার উত্তর কি এই কোশ্চেন এটা আমি এ দেই কোশ্চেন এ এটার উত্তর কি 32 বিট হ্যাঁ ফ্রেম হচ্ছে 32 বিট আচ্ছা so এটার উত্তর এখানে আছে the multiplexer is shown in the figure each frame carries 1 byte from each channel the size of each frame therefore is 4 bytes or 32 bits এটা হচ্ছে কোশ্চেন এ এর উত্তর এটা কি বাংলা লেখে आंसर দিয়ে মানে একটু রিটেন आंसर করতে হবে হ্যাঁ একটু রিটেন आंसर দিতে হবে না না রিটেন आंसर এক্সেনশিয়াল না আপনার এক্সেনশিয়াল হচ্ছে যে কোনটা কি উত্তর সেটা লেখা এখানে এইভাবে লেখা আছে আর 32 বিটস হচ্ছে আমাদের ফ্রেম সাইজ আর 4 বাইটস হচ্ছে ফ্রেম সাইজ আচ্ছা এরপরে জিজ্ঞাসা করছি কি দা ডিউরেশন অফ এ ফ্রেম একটা ফ্রেমের ডিউরেশন কত ঠিক আছে আচ্ছা এরপর জিজ্ঞাসা করতে ফ্রেম রেট আচ্ছা এখানে আইদার ফার্স্টে একটা ফ্রেমের ডিউরেশন বের করে ফ্রেম রেট বের করা যায় অথবা ফ্রেম রেট বের করে ডিউরেশন বের করা যায় হ্যাঁ আচ্ছা তো দেখেন যে আমরা ফার্স্টে ফ্রেম রেট বের করি হ্যাঁ দেখেন যে আমরা প্রতি সেকেন্ডে প্রতিটা ফ্রেম হচ্ছে 1 বাইট করে দিচ্ছে তারপরে দেখেন প্রতি ফ্রেম 1 বাইট করে দিচ্ছে এবং প্রতিটা চ্যানেল আমাদের ডেটা রেট কত প্রতিটা চ্যানেলের ডেটা রেট 100 বাইটস পার সেকেন্ড তো তার মানে আমাকে প্রতি সেকেন্ডে 100 বাইট পাঠানোর জন্য কতগুলো ফ্রেম দরকার
100টা ফ্রেম দরকার বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এরকম ফ্রেম প্রতি একটা বাইট করে নিচ্ছে তো 1 সেকেন্ডে কিন্তু আমরা 100 বাইট পাঠাচ্ছি তাহলে এখানে 100টা ফ্রেম দরকার 100 বাইটসকে এক্সিকিউট করার জন্য তাহলে আমাদের ফ্রেম রেট হচ্ছে because each channel is sending 100 bytes per second and a frame carries 1 byte from each channel the frame rate must be 100 frames per second তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন সি এর উত্তর যে আমাদের ফ্রেম রেট হচ্ছে 100 ফ্রেমস পার সেকেন্ড এখন আপনারা জানেন যে ফ্রেম রেট যা ডিউরেশন অফ এ ফ্রেম হচ্ছে এটা ইনভার্স হ্যাঁ ফ্রেম রেট হচ্ছে 1 সেকেন্ডের ফ্রেমের সংখ্যা আর ডিউরেশন অফ এ ফ্রেম হচ্ছে যে একটা ফ্রেম কতক্ষণ সময় ধরে অবস্থান করবে তো এখানে কোশ্চেন বি এর উত্তর ডিউরেশন অফ এ ফ্রেম হচ্ছে তাহলে 1/100 মানে ফ্রেম রেটের ইনভার্স তার মধ্যে এটাও জানি যে ফ্রেম রেট আর হচ্ছে ইনপুটের ডাটা রেট সমান হবে হ্যাঁ ফ্রেম রেট টাইমস ফ্রেম সাইজ ইনপুট ডেটা রেট হবে ইনপুটের যে কারণ যে এখানে 100 বাইটস পার সেকেন্ড তাই না মানে ইনপুট সাইডে কতটুকু আছে যে 100 বাইটস পার সেকেন্ড ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 টাইমস a ইকুয়াল টু 800 bps তাই না এটা হচ্ছে একটা চ্যানেলের জন্য 800 bps দেখি একটা চ্যানেলের জন্য চারটা চ্যানেলের জন্য আমরা কি লিখতে পারি 4 into 800 bps চারটা চ্যানেলের জন্য আমরা লিখতে পারি 3200 বিটস পার সেকেন্ড তাই না একটা চ্যানেলের জন্য এটা হচ্ছে ডেটা রেট অফ ডাটা ডেটা রেট অফ দ্য চ্যানেল হচ্ছে 100 বাইটস পার সেকেন্ড এখন ফর 4 চ্যানেল data rate equal to input data rate আমরা জানি যে আমাদের ইনপুট ডেটা রেট এবং আউটপুট ডেটা রেট অবশ্যই সমান হবে তো দেখেন যে আমাদের 3200 bps 3200 bps আর হচ্ছে যে আমাদের একটা ফ্রেমের সাইজ তো 32 তাই না একটা ফ্রেমের সাইজ তো 32 না তার মানে আমাদের ইয়া করতে হবে যে আমাদের ফ্রেম রেট কত হবে তার মানে ফ্রেম রেট আমরা বলতে পারি তার মানে ফ্রেম রেট আমরা এভাবে বলতে পারি যে ফ্রেম রেট ইজ ইকুয়াল টু 300 ওয়াট 32 ঠিক আছে ইকুয়াল টু হচ্ছে 100 ফ্রেমস পার সেকেন্ড বুঝতে পারছেন বিষয়টা দেখেন যে আমাদের ইনপুট ডেটা রেট যা আউটপুট ডেটা রেট তাই হবে ঠিক আছে এই ক্ষেত্রে এই एग्जांपलेর ক্ষেত্রে তো আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফ্রেম রেট হচ্ছে 3200 ওভার 3200 ফ্রেমস পার সেকেন্ড আচ্ছা মানে জিনিসটাকে এরকম চিন্তা করা যায় বা এরকম চিন্তা করা যায় যে যেহেতু আমাদের প্রতিটা ফ্রেম এক বাইট করে পাঠাচ্ছে প্রতিটা ফ্রেম এবং প্রতি সেকেন্ডে আমাদের 100 বাইট আসতেছে তো যার কারণে অবশ্যই 100 ফ্রেম দরকার আচ্ছা আর ফাইনালি প্রতিটা বিট রেট অফ দ্য লিঙ্ক প্রতি সেকেন্ডে 122 কিলোহার্টজ আছে ধরি না এটা বললাম যে প্রতিটা ফ্রেম এক বাইট করে পাঠাচ্ছে আর প্রতি সেকেন্ডে 100 বাইটস ইনপুটে আসতেছে একটা চ্যানেল থেকে তার মানে এরকম 100 বাইটস প্রতি সেকেন্ডে পাঠানোর জন্য দরকার 100টা ফ্রেম প্রতি সেকেন্ডে বুঝতে পারছেন আচ্ছা ডেটা রেট বিট রেট অফ দ্য লিঙ্ক হচ্ছে 3200 3200 ডিপিএস হচ্ছে আমাদের আউটপুট ডেটা রেট হ্যাঁ
ফ্রেম স্যার দুইটা না 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 এটা উদাহরণস্বরূপ দেখা হচ্ছে ডট উদাহরণস্বরূপ দেখা হচ্ছে এখানে এখানে স্যার 1 থেকে 100 পর্যন্ত এখানে কি আরো একাধিক ফ্রেম থাকবে উদাহরণস্বরূপ দেখা হচ্ছে যে একটা ফ্রেম 32 পিক্সেল অথবা 4 বাইটের এবং ফ্রেম রেট 100 ফ্রেমস পার সেকেন্ড এবং বিট রেট হচ্ছে 3200 dps ফ্রেম রেট 1/100 এক নম্বর উদাহরণ যেরকম দেখছিলাম ডাটা যেগুলো থাকে সেই সংখ্যক হচ্ছে ফ্রেম থাকে এটার ক্ষেত্রে স্যার যেন চেঞ্জ হচ্ছে এটার থেকে এটা সিকিপ এক নম্বর যে ম্যাথটা সেটা স্যার স্টুডেন্টের লাইন আছে সেই কতগুলো স্যার ফ্রেম আছে এটা হ্যাঁ স্যার যেমন যেমন স্যার চারটা লাইন আছে স্যার ইনপুটে সেই সংখ্যক হচ্ছে ফ্রেম হচ্ছে চারটা ফ্রেম এই দেখেন যে এখানে এক বিট করে যাচ্ছে তাই না এখানে শুধু এক বাইট করে যায় এখানে এক বিট করে যায় তো বাইটের পরিবর্তে বিট শব্দটা আসছে জাস্ট খালি এই গুণ হয়ে যাবে হ্যাঁ। এই যে প্রকাশ দেখেন যে এখানে আমাদের ফ্রেম রেট এখানে কত ফ্রেম রেট আর এইটার সমান না জি স্যার তো এবার হচ্ছে এখানে 100 বাইট পার সেকেন্ড করে আসছে যার কারণে ফ্রেম রেট হয়ে গেছে 100 এখানে আমি mbps করে তার জন্য ফ্রেম রেট হচ্ছে 10 টু দি পাওয়ার 6 জাস্ট এই যে ডিফারেন্সটা হচ্ছে ওই আমাদের এইটার আমার গুণ করা লাগছে বাইট থেকে ভিডিও ওটা ডেটা রেট বের করতে হবে স্যার এটা হচ্ছে ফ্রেম সংখ্যা আসলে চারটা ফ্রেম দেখা যাচ্ছে এটা কত হবে হ্যাঁ 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 এটা হচ্ছে এখানে এটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে এটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে এখানে আরো একাধিক ফ্রেম আছে ডট ডট সিম্বলের মানে হচ্ছে আরো একাধিক ফ্রেম এই যে ডট ডট সিম্বল আচ্ছা আমরা গতদিন এটা এক্সাম্পল দেখছিলাম তাই না হ্যাঁ এটা ওদিন দেখানো হচ্ছিল আচ্ছা তো এখন আরেকটা एग्जांपल দেখব we have four sources each creating 250 characters per second if the interleaved unit is a character and one synchronizing bit is added to each frame find the data rate of each source duration of each character frame rate duration of each frame number of bits in each frame the data rate of the link আচ্ছা তো দেখেন যে এখানে আমাদের খেয়াল করে দেখেন যে কতগুলো যে এখানে আমাদের চারটা সোর্স আছে ঠিক আছে আগের মতো আমি একটু চিত্র আঁকি যেখানে চিত্র নাই আমি চিত্র আঁকি উদাহরণ বের করব এখানে আমাদের বলতে 250 এখানে সংক্ষেপে 4 লিখি ক্যারেক্টার গুলো শব্দটা না লিখেন 5 সেকেন্ড ঠিক আছে এই শব্দটা সংক্ষিপ্ত রূপ 4 আছে আচ্ছা বলতে প্রতিটা চ্যানেলে আমাদের 250 করে আসছে ঠিক আছে বলতে যে 4টা চ্যানেল আছে 4টা ইনপুট লিংক আছে এবং প্রতিটা লিংক হচ্ছে 250 করে আসছে এখন দেখেন যে এখন আমাদের কি বের করতে হচ্ছে এখানে একটা বাড়তি তথ্য আছে যেখানে একটা বলছে যে ওয়ান সিনক্রোনাইজিং বিট ঠিক আছে এক প্রতিটা ফ্রেমে একটা সিনক্রোনাইজিং বিট অ্যাড হবে অর্থাৎ আমাদেরকে বলছে যে আমাদের একটা ইউনিট হচ্ছে একটা ক্যারেক্টার মানে আমাদের ফ্রেম হবে এরকম আমাদের ফ্রেম হবে এরকম আমি একটা ফ্রেমই আঁকবো একটা ফ্রেম তো আমরা 5টা হয়ে যাবে 5টা মানে 1 2 3 এটা হচ্ছে একটা ক্যারেক্টার 2 3
আর এখানে ফাইনালি এক বিট, এটা হচ্ছে সিনক্রোনাইজিং বিট। এটা হচ্ছে সিনক্রোনাইজিং বিট। তাহলে দেখেন যে এখানে আমাদের এই যে একটা ফ্রেম, এটা হচ্ছে একটা ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেম। এটা হচ্ছে একটা ফ্রেম, হ্যাঁ একটা ফ্রেম, এবং আমাদের চারটা চ্যানেল আছে, প্রতি চ্যানেল থেকে একটা টাইম স্লটে আউটপুট টাইম স্লটে একটা ক্যারেক্টার করে আসছে, হ্যাঁ। এবং আমাদের বলছে যে একটা অতিরিক্ত বিট আছে, সেটা হচ্ছে সিনক্রোনাইজিং বিট। এবং বলছে যে আমাদের ডেটা রেট অফ ইচ সোর্স, ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার, ঠিক আছে। এখন দেখেন যে আমাদের শুরু করি যে ডেটা রেট অফ ইচ সোর্স, প্রতিটা সোর্সের ডেটা রেট কত হবে। এখানে বলছে যে প্রতিটা সোর্স থেকে প্রতি সেকেন্ডে 250 ক্যারেক্টার আসছে, ঠিক আছে। এখন আমরা প্রতিটা ক্যারেক্টারকে ধরে নিই 8 বিট করে, 250 ক্যারেক্টার, এবং প্রতিটা ক্যারেক্টার 8 বিটস ধরে নিলে আমাদের ডেটা রেট আসছে 2000 বিটস পার সেকেন্ড। আমরা ক্যারেক্টারগুলোকে 8 বিট ধরে নিচ্ছি, এবং এর ফলে আমাদের ডেটা রেট আসছে প্রতিটা সোর্সের 2000 বিপিএস, অর্থাৎ 2 কেবিপিএস। ইউজুয়ালি আমাদের কম্পিউটার সিস্টেমে একটা ক্যারেক্টার না কম্পিউটার একটা ক্যারেক্টার বিট, মানে আমাদের ক্যারেক্টার বা আমাদের ইউজুয়ালি 8 বিট আছে, ঠিক আছে। আমাদের ক্যারেক্টার মানে ডিজিটাল সিস্টেমে আমাদের তোমাদের একটা ক্যারেক্টারকে 8 বিট এ রিপ্রেজেন্ট করা হয়। এই কারণে আমরা এই যে এক বাইট বা তার ইকুইভ্যালেন্ট 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করছি। স্যার এটা 1 বাইট ইকুয়াল টু কত? 8 বিট। তো একটা ক্যারেক্টারকে ইউজুয়ালি 8 বিট বা মানে এই ডেটা টাইপের উপর ডিপেন্ড করে বেশি বিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা এখানে 8 বিট ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সিনক্রোনাইজিং বিট কাজ আছে তো। আচ্ছা, দেখেন যে সিনক্রোনাইজিং বিট নিয়ে আমরা সলভ কতটা দেখছি। সিনক্রোনাইজিং বিট হচ্ছে যে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে সেন্ডিং এবং রিসিভিং ইন কেস সিনক্রোনাইজেশনের জন্য সিনক্রোনাইজিং বিট বা ফ্রেমিং বিট ব্যবহার করা হয়। আচ্ছা, তো দেখেন যে ডেটা রেট অফ ইচ সোর্স হচ্ছে এখানে 2 kbps, যেহেতু 250 ক্যারেক্টার প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে এবং প্রতিটা ক্যারেক্টার হচ্ছে 8 বিটের, আমরা ধরে নিতে পারি যে আমাদের ডেটা রেট হচ্ছে 2 kbps। আচ্ছা, each source sends 250 characters per second। তো এই জন্য দেখেন যে প্রতি সেকেন্ডে আমাদেরকে সেকেন্ড প্রশ্ন করছে যে প্রতিটা ক্যারেক্টারের ডিউরেশন কত। যেহেতু প্রতিটা ক্যারেক্টার হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে 250 ক্যারেক্টার করে পাঠাচ্ছে, তার মানে একটা ক্যারেক্টারের ডিউরেশন হচ্ছে 1/250, ঠিক আছে। মানে আমাদের প্রতি সেকেন্ডে 250 টা ক্যারেক্টার, তো একটা ক্যারেক্টারের ডিউরেশন হবে এটার ইনভার্স। তো দেখেন যে এরপর বলছি কি ফ্রেম রেট বের করতে। আচ্ছা, এখন দেখেন যে ফ্রেম রেট কত হবে। ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট অবশ্যই আমাদের ইনপুট ডেটা যতটুকু আসছে, যে পরিমাণ আসছে ফ্রেম রেট সেম হবে, ঠিক আছে। অর্থাৎ ইনপুট ডেটা কত? 250 ক্যারেক্টারস পার সেকেন্ড, এবং এই ক্ষেত্রে আমাদের একটা ক্যারেক্টার করে মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে। তো এইজন্য আমাদের ফ্রেম রেট হবে 250। Each frame has one character from each source, which means the link needs to send 250 frames per second to keep the transmission rate of each source. আচ্ছা, তো এরপর বলছে যে the duration of each frame, প্রতিটা ফ্রেমের ডিউরেশন কত? আপনারা জানেন ফ্রেম রেট যা ফ্রেম রেট ফ্রেমের ডিউরেশন হচ্ছে তার ইনভার্স, হ্যাঁ। আর যেমন আমরা ক্যারেক্টারের ডিউরেশন থেকে দেখছি যে ক্যারেক্টার ডিউরেশন হচ্ছে ক্যারেক্টারের রেটের ইনভার্স। আবার আমরা বিট ডিউরেশন যেমন দেখছি যে বিট ডিউরেশন হচ্ছে বিট রেটের ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এই চারটা জিনিস বের করতে পারি ইজিলি। আচ্ছা, the number of bits in each frame। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের আগের মতো বিষয়টা মিলবে না, যে আমাদের এখানে ফ্রেম সাইজ কতটুকু? ফ্রেম সাইজ এখানে হচ্ছে 5 বিট। 5 বিট না, এখানে একটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট, কিন্তু প্রতিটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট। এবং একটা সিনক্রোনাইজিং বিট আছে, সো ফ্রেম সাইজ হবে
33 বিটস। ঠিক আছে, আমাদের একটা ফ্রেমে 4টা ক্যারেক্টার আছে এবং একটা সিনক্রোনাইজিং বিট আছে। তো আমাদের ফ্রেম সাইজ হবে কত? 4 গুণন 8 যোগ 1। ঠিক আছে, 33 বিটস। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, ফাইনালি আমাদেরকে বলছে যে ডেটা রেট অফ দ্য লিঙ্ক। দেখেন যে আমাদের যে এই লিঙ্কের যে ডেটা রেট, ঠিক আছে, মাল্টিপ্লেক্সারের আউটপুট যে ডেটা রেট, আউটপুট ডেটা রেট কত বের করতে বলছে? আউটপুট ডেটা রেট। এখন আউটপুট ডেটা রেট আমরা কিভাবে বের করতে পারি? যে আউটপুট ডেটা রেট আমরা জানি যে ফ্রেম রেটকে আমরা ফ্রেম সাইজ দ্বারা গুণ করতে হবে, তাই না? ফ্রেম রেটকে আমাদের ফ্রেম সাইজ দ্বারা গুণ করতে হবে। ইকুয়াল টু ফ্রেম রেট হচ্ছে 250 আর ফ্রেম সাইজ হচ্ছে 33। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8250 বিপিএস। আচ্ছা, দেখেন খেয়াল করে দেখেন আমাদের এখানে আউটপুট ডেটা রেট কিন্তু ইনপুট ডেটা রেট থেকে একটু বেশি আছে। দেখেন ইনপুট ডেটা রেট কিন্তু আমাদের এখানে 2000 বিপিএস এর 4টা লিংক আছে, মানে 8000 বিপিএস, কিন্তু আউটপুট ডেটা রেট দেখেন 8250, তার চেয়ে বেশি। এটা কারণ হচ্ছে যে আমাদের একটা সিনক্রোনাইজিং বিট আছে। আচ্ছা, তো আমাদের মোট কথা হচ্ছে যে আমাদের এই টাইপের ম্যাথগুলো আসলে একই টাইপের। হ্যাঁ, দেখেন যে অলরেডি আমরা 4 থেকে 5টা एग्जांपल দেখলাম। তো 5টা एग्जांपलेর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের আসলে ম্যাথের প্রসিডিউরটা সেম। ঠিক আছে, মানে আমাদের শুরুটা করতে হয় যে আমাদের সোর্সের ডেটা রেট কতটুকু আছে। ঠিক আছে, এবার সোর্সের ডেটা রেট থেকে আমাদের নির্ধারণ করতে হয় যে প্রতিটা ফ্রেমের রেট কত, মানে ফ্রেম রেট কত, তারপরে বের করতে হয় ফ্রেমের ডিউরেশন কত। ফ্রেম রেট যদি বের করা যায় এবং প্রতিটা ফ্রেমের সাইজ যদি বের করা যায়, সেক্ষেত্রে সেখান থেকে আমরা সহজে আউটপুট ডেটা রেট বের করতে পারি। বুঝতে পেরেছেন যে আমাদের স্টেপগুলো দেখেন যে আমাদের দরকার কি কি, যে আমাদের দেখেন যে ম্যাথের যে সিকোয়েন্সটা, যে কোশ্চেনের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। অর্থাৎ একটা যদি আপনি ডিটারমাইন করতে পারেন তাহলে পরবর্তীটা ডিটারমাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমাদের ফাইনাল কোশ্চেন জানতে দিয়েছে ডেটা রেট অফ দ্য লিংক। ঠিক আছে, ডেটা রেট অফ দ্য লিংক। তো এখানে ডেটা রেট অফ দ্য লিংক বলতে কি বুঝতেছি, যে আমাদের আউটপুট মাল্টিপ্লেক্সারের আউটপুটের ডেটা রেট। তো এটা হচ্ছে আমাদের ফ্রেম রেটের সাথে আমরা ফ্রেম সাইজ গুণ করব, যে প্রতি সেকেন্ডে ফ্রেম সংখ্যা এবং একটা ফ্রেমের বিট সাইজ। যেখানে আমরা ফ্রেম রেট বের করলাম, ফ্রেম রেট হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম দরকার। দেখেন যে এখানে আমাদের প্রতি সেকেন্ডে একটা ক্যারেক্টার করে যাচ্ছে, সরি প্রতি সেকেন্ডে একটা ফ্রেমে একটা ক্যারেক্টার যাচ্ছে। তার মানে আমাদেরকে এরকম 250টা ক্যারেক্টার প্রতি সেকেন্ডে পাঠাতে 250টা ফ্রেম দরকার। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ফ্রেম রেট বের করার পর আর আসলে হচ্ছে ডেটা রেট বের করা। তো ডেটা রেটের সাথে সাথে আমাদের দরকার হচ্ছে আরেকটা কি তথ্য, এই ফ্রেমের সাইজ। তো ফ্রেমের সাইজ বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্রেমে আমাদের দেখতে হচ্ছে যে 4টা ক্যারেক্টার আছে, প্রতিটা ক্যারেক্টার 8 বিটের। তো একটা সিনক্রোনাইজিং বিট সহ আমাদের ফ্রেম সাইজ দাঁড়াচ্ছে 33 বিট। তো ফাইনালি ফ্রেম সাইজের সাথে ফ্রেম রেট মাল্টিপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট ডেটা রেট 8250 ওকে। কার কোনো প্রশ্ন আছে? সার্কুলার ফর্মে বিষয় এটা ওয়ান সিনক্রোনাইজ করে জন্য বোঝা গেছে সব টু সিনক্রোনাইজ বিকল্প করতে আসলে স্যার আরো বেশি হবে বিষয় তো ঠিক আছে, আরো বেশি তো অবভিয়াসলি সিনক্রোনাইজ ভিতরে একটা সাদা দেখা যায় সিনক্রোনাইজ তো কাজ আছে হ্যাঁ সিনক্রোনাইজ ভিতরে একটা আছে স্যার তো এটা তো সিনক্রোনাইজ ভিতরে কাজ আছে সিনক্রোনাইজ ভিতরে একটা ক্যাশ পেজ করে একটা সিনক্রোনাইজ ভিতরে সাইড করে সিনক্রোনাইজ প্রত্যেক ফ্রেমে যেটা উদাহরণ দেখাচ্ছি এই যে ফ্রেমিং বিট, যেটা ফ্রেমের শুরুতে ফ্রেমিং বিট থাকবে। ফ্রেম বিট তো স্যার একটা জায়গা দুটো হতে পারে, যেমন একটা জায়গা না ফ্রেম বিট একাধিক হতে পারে। এরকম যদি কেস যদি যায় ফ্রেমিং বিট হচ্ছে
একাধিক থাকবে সেক্ষেত্রে একাধিক বিট ইউজ করে ক্যালকুলেশনটা করবেন। না স্যার, যেমন আপনি বলছিলেন সিঙ্ক্রোনাইজ বিট যেরকম হবে যে কত 1 বা 2 থেকে শুরু হতে পারে, পরেরগুলো যেগুলো আসবে একটা অপারেটর অ্যাডজাসেন্টগুলো অল্টারনেট। আচ্ছা, দুইটা বিট যদি থাকে আমার, যেমন ধরেন যদি 0 1 থাকে, তাহলে স্যার ওটা সিঙ্ক্রোনাইজ বিট 0 থাকে, পরের বিটটা স্যার পুরো অল্টারনেট তখন আপনার অল্টারনেটিভ বলতে কি এক দুইটা হাইলাইট করে লো থাকে, অল্টারনেট বলতে এই বুঝানো হচ্ছে। তাহলে দুইটা বিট পরপর বিটগুলো চেঞ্জ হবে, মানে অল্টারনেটিভ চেঞ্জ হবে আর কি। থাকে তাহলে স্যার অল্টারনেট তাহলে কি হবে? যেমন আমি যদি 0 এবং 1 ধরে ধরি তাহলে পরে স্যার একটা বলে দিচ্ছে হাই একটা লো, অল্টারনেট দুইটা বিটের ক্ষেত্রে পরপর ইয়াতে চেঞ্জ হবে। ওটা অল্টারনেট বলছে। হ্যাঁ, অল্টারনেটিভ বলতে চেঞ্জ হবে আর কি। আচ্ছা, অল্টারনেট বলতে এটা বলে দিচ্ছে যে একবার পাস থাকলে একবার পাস থাকবে এরকম চেঞ্জ হবে আর কি। ব্রেকিং এর কাজটা হচ্ছে মানে ক্লাসিফাইং এর কাজ একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের একটা বিটে আমি বুঝতে পারতেছি যে ফ্রেমিং বিটটা যে উদাহরণগুলো বিট কেমন হবে। এক এক্সাম্পল আমরা রাখি নাই, তো ওইটা ব্যাক এক্সাম্পল আপনি একটা আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা ওটার জন্য আপনি আমাদের বইটা যে স্টুডেন্ট ডিটেইলস দেখেন। আমরা কিন্তু আমাদের যে বই টেক্সটটা ফলো করতেছি, যতগুলো টেক্সট ফলো করতেছি সবগুলো টেক্সট এখন করা আছে। টেক্সট বুকে চ্যাপ্টার 6 হচ্ছে মানে এই টেক্সট বুকটা ফলো করতেছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড এই বইয়ের চ্যাপ্টার 6 এর এটা শুধু এই বইটার চ্যাপ্টার 6 মাল্টিপ্লেক্সিং এর বইটা বইয়ের রাইটারের নাম আচ্ছা, আপনাদের কিন্তু যে একটা হার্ড কপি দেওয়া হয়েছে আপনাদের সিআর এর কাছে, তো আপনাদের যাদের প্রয়োজন হার্ড কপির একটা ফটোকপি নিয়ে আপনারা সিআর থেকে এগুলো কি স্যার সবগুলো আমরা সবগুলো আছে এখানে আমরা যতগুলো আপনার পুরো সেমিস্টার পুরো মিড টার্মের পর যতগুলো আর কি লেকচার নোট প্রোভাইড করছি তার একটা প্রিন্টেড ভার্সন দেওয়া হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড হার্ড কপি কালেক্ট করার ক্ষেত্রে তারা এটা ফটোকপি করে সিআর থেকে নিজেদের মধ্যে সেটা ম্যানেজ করে নিয়ে দেখেন যে আমাদের এটা সর্বশেষ স্লাইড এই মাল্টিপল অ্যাক্সেস আমরা আজকে ইনশাআল্লাহ আমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। তো মাল্টিপ্লেক্সিং আমরা অলরেডি পড়াশোনা করছি। তো দেখেন যে মাল্টিপল অ্যাক্সেস আর মাল্টিপ্লেক্সিং এর মধ্যে পার্থক্যটা কি। দেখেন যে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর উপর ভিত্তি করে কাজ করা একটা কমিউনিকেশন টেকনিক। তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে আমাদের চ্যানেল শেয়ারিং মেথড, অর্থাৎ একাধিক ব্যবহারকারীর মাঝে আমরা সময় বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের সাপেক্ষে চ্যানেলগুলোকে ভাগ করি। আর মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হচ্ছে ধরেন যে এখানে বিষয়টা হচ্ছে এরকম কিছু নয়েজ আসছে কথা বলুন না। মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হচ্ছে আপনার
ধরেন যে এখানে একাধিক মানুষ আছে, হ্যাঁ, তো আমরা 50 জন মানুষ আছে, 50 জন মানুষকে আমরা 10টা রাস্তা দিয়ে পাঠাতে পারি। এখন ধরেন যে প্রতিটা রাস্তা দিয়ে 5 জন করে মানুষের যাওয়া সম্ভব। এখন ধরেন যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে এই যে একটা রাস্তা দিয়ে 5 জন মানুষ যাওয়া পসিবল, এই 5 জন মানুষ যেতে পারে সময় ভিত্তিতে পৃথক হয়ে, ফ্রিকোয়েন্সির ভিত্তিতে পৃথক হয়ে বা ওয়েভলেন্থের ভিত্তিতে পৃথক হয়ে। হ্যাঁ, আমি তো উদাহরণস্বরূপ বলতে চাই যে একটা রাস্তাতে মানে একটা রাস্তাকে ভাগ করে একাধিক মানুষকে যাওয়া ওয়ে করে দিতেছি, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর ধরেন যে এখন আমাদের কাছে 10টা রাস্তা আছে, ঠিক আছে? এখন 10টা অ্যাভেলেবল রাস্তাকে আমরা আসলে কে কোন রাস্তা ব্যবহার করবে সেটা ঠিক করে দেওয়ার কাজ করে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। অর্থাৎ মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে বলে দেয় যে ধরেন যে এখানে আসলে একাধিক ব্যবহারকারী থাকলে কে কোন চ্যানেল ব্যবহার করবে, ঠিক আছে? এই চ্যানেল কোন চ্যানেল ব্যবহার করবে, ধরেন যে সেলুলার কমিউনিকেশন অর্থাৎ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনের ক্ষেত্রে একই সাথে একই সাবস্ক্রাইবার থেকে একাধিক মানুষ ফোন দিতে পারে একই এলাকা থেকে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে মাল্টিপ্লেক্সিং এর সাথে রিলেটেড যে টপিক যে মাল্টিপল অ্যাক্সেস, এই মাল্টিপল অ্যাক্সেস টেকনিকগুলো কাজ করে যে ধরেন যে চ্যানেল অ্যালোকেশনের জন্য, হ্যাঁ, যে এটা অটোমেটিক্যালি করে। আপনি যখন ফোন করেন কারো কাছে তখন আসলে অটোমেটিক্যালি আপনার যে টেকনোলজি আপনার ফোনে ইনস্টল করা আছে সেটা আইদার 3G কিংবা 4G বা 2G, যে টেকনোলজি আপনার ফোনে ইনস্টল করা আছে বা ফোনটা যে অটোমেটিক্যালি আপনার নিকটস্থ মানে এটা হচ্ছে একটা চ্যানেল অ্যালোকেট করা হয়। আদারওয়াইজ আপনার পক্ষে কমিউনিকেশন করা সম্ভব হতো না। আমরা প্রত্যেকেই যখন ফোন করছি তখনই আসলে এই মাল্টিপল অ্যাক্সেসের প্রয়োগ হচ্ছে প্রতিটা ফোন কলে, ঠিক আছে? প্রতিটা ফোন কলে আসলে এই আমরা যে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হচ্ছে যেমন BDMA বা FDMA বা CDMA বা এরকম আরো অ্যাডভান্সড আরো অনেকগুলো মাল্টিপল অ্যাক্সেস টেকনিক আছে। তো আমরা আসলে এই টেকনিকগুলো আসলে খুবই অ্যাডভান্সড কমিউনিকেশন টেকনিক, মানে অ্যাডভান্স মিন্স এটা খুবই কমপ্লেক্স আসলে ইঞ্জিনিয়ারিং। তো আমরা আসলে এটা কমপ্লেক্স যে ফিচারগুলো আছে ওগুলো অনেক কিছু দেখবেন, জাস্ট বেসিক বলতে কি বোঝায় তাই শুধু নিয়ে এক্সপ্লোর করব। মানে TDMA, FDMA বা CDMA এছাড়া আরো অ্যাডভান্স মাল্টিপল অ্যাক্সেস আছে যেমন OFDMA, হ্যাঁ। তো এগুলো আসলে ধরেন যে প্রতি সেকেন্ড আমরা যখনই ফোন করি তখনই আসলে আমাদের সাথে কাজ করতেছে। মানে এটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন টাইপের টেকনোলজি আমরা ইউজ করছি তার উপর। তো এর মধ্যে দেখেন যে বিষয়টা হচ্ছে যে এটা মাল্টিপ্লেক্সিং এর উপর ভিত্তি করে কাজ করে। যেমন ফর এক্সাম্পল FDMA যে frequency division multiple access, the available bandwidth is divided into frequency bands, each station is allocated to a band to send its data, ঠিক আছে? মানে আমাদের আসলে frequency division multiple access হচ্ছে ধরেন যে একাধিক ব্যবহারকারী আছে, এই ব্যবহারকারীদেরকে আসলে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে বিভক্ত করে দেওয়া হয়, ঠিক আছে? অনেকটা মাল্টিপ্লেক্সিং এর মতো। এখানে মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল অ্যাক্সেস কিন্তু এক জিনিস না। আবার বলছি মাল্টিপ্লেক্সিং মাল্টিপল অ্যাক্সেস এক জিনিস না, যদিও কনসেপ্ট সেম কিন্তু এক জিনিস না। এক জিনিসটা এই কারণে যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে ধরেন যে একটা রাস্তা যাওয়ার মাধ্যম ভাগ করে দেয়, তুমি যাও এই দিকে তুমি যাও দিকে, ঠিক আছে? আর মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে বলে দেয় যে তুমি এই দিকে যাবা, ঠিক আছে? মাল্টিপ্লেক্সিং হচ্ছে জাস্ট রাস্তাটাকে ভাগ করার টেকনিক, আর মাল্টিপল অ্যাক্সেস বলে দেয় যে কে কোন রাস্তা দিয়ে যাবে। একাধিক ব্যবহারকারী যেতে চায়, এখন ধরেন যে কে কোন রাস্তা দিয়ে যাবে সেই অ্যালোকেশনের কাজ করে দেয় মাল্টিপল অ্যাক্সেস। তাহলে স্যার মাল্টিপল অ্যাক্সেস কি আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে যে আমরা এই না, এটা অটোমেটিক যখন আপনি বেসিক্যালি মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে এই মোবাইল কমিউনিকেশনে একটা টেকনোলজি, এবং এই ক্ষেত্রে যখন আপনি ফোন কল রেডি করতেছেন তখনই এই অটোমেটিক্যালি আপনাকে কোনো একটা চ্যানেলের সাথে সে অ্যাডজাস্ট করে দিচ্ছে। মাল্টিপ্লেক্সগুলো স্যার যে কোনো সিগন্যাল আগে পরে থাকে, মাল্টিপল অ্যাক্সেস কি এই সিগন্যালগুলোকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া যায় এই আগে যাবে বা এই পরে যাবে। হ্যাঁ, ওইরকম তো টেকনোলজি তো আছে, সিস্টেম তো আছে যে কি আগে পাবে কে পাবে না, বা একাধিক ব্যবহারকারী থাকলে কিভাবে হ্যান্ডেল করবে, যতটুকু ক্যাপাসিটি এগুলো ইয়া আছে স্যার। মাল্টিপ্লেক্সার হলো স্যার একটা মাত্র চ্যানেল, এখানে ইনপুট একটা চ্যানেল, একটা চ্যানেল মধ্যে সে শেয়ার করবে কে কোন কোন দিকে যাবে। তাহলে স্যার এটার সাথে এটা ডিফারেন্স কি হবে, যেমন এটার মধ্যে আপনি বলছেন যে একজন একটা ইউজ করতে পারে স্যার, তাহলে মানে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে যে একটা কমন চ্যানেল শেয়ার করার জন্য বিভিন্ন ডিভাইসের কমিউনিকেটিং ডিভাইসগুলো আছে, এই কমিউনিকেটিং ডিভাইসগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পৃথক করব। এটা হচ্ছে FDMA এর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু FDMA টেকনিকটা হচ্ছে যে বেসিক পার্থক্য এটাই
যে আমার FDM তে এই যে অ্যালোকেশন গুলো, হ্যাঁ অ্যালোকেশন গুলো ধরেন এর প্রয়োজন পড়তেছে না, অন্য কারো প্রয়োজন পড়তেছে, তখন অন্য কাউকে এটা অ্যালোকেট করে দেওয়া হবে। ফর এক্সাম্পল এখানে চারজন একসাথে কমিউনিকেট করতেছে, ঠিক আছে, কিন্তু ফর এক্সাম্পল কেউ একজন প্রয়োজন নাই তার, তো সেই ক্ষেত্রে আমার ওই রিসোর্সটা অন্য কাউকে অ্যালোকেট করা হবে। মানে বিষয়টা হচ্ছে যে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে কাইন্ড অফ চ্যানেল শেয়ারিং মেথড, কিন্তু এটা হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস কাকে দেওয়া হবে, মাল্টিপল অ্যাক্সেস মানে কে অ্যাক্সেসটা পাবে, হ্যাঁ এটা হচ্ছে সে ডিটারমাইন করে দেয় যে ওই টেকনিকটা ডিপেন্ড করে কে ওই চ্যানেলটা ব্যবহার করবে। আচ্ছা, তো এটা হচ্ছে FDM এর সাপেক্ষে, FDM এর ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে চ্যানেলগুলো পৃথক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশনের একটা টেকনিক। তো দেখেন যে অ্যানালগ কমিউনিকেশনের টেকনিক, এবং এই ক্ষেত্রে আমাদের এটার অ্যাপ্লিকেশন ছিল ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে, মানে এই FDM এর প্রয়োগটা শুরু হয় ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে। তখন অ্যানালগ সেলুলার কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লিকেশন ছিল FDM এর। আর অ্যানালগ সিস্টেমে ওটা যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল সেটার নাম ছিল AMPS বা পুনরূপ হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। মানে ফার্স্ট জেনারেশনের যে AMPS সিস্টেম ছিল সেটা FDM এ ব্যবহার করে কাজ করতো। আচ্ছা, এরপর TDM এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টাইমের ভিত্তিতে, আগে ছিল ফ্রিকোয়েন্সির ভিত্তিতে বিভক্ত, এখন হচ্ছে সময় ভিত্তিতে বিভক্ত। অর্থাৎ আগের যে টেকনিকটা সেটা ছিল FDM এ, সেটা ফ্রিকোয়েন্সি সাপেক্ষে ইউজারদেরকে পৃথক রাখে, আর TDM এ হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে, অনেকটা মাল্টিপ্লেক্সিং এর মতোই, কিন্তু আগের কথাটাই এখানেও প্রযোজ্য। মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল অ্যাক্সেস সেম জিনিস না, যদিও কনসেপ্ট সেম। মানে এবং TDM এর ব্যবহার দেখা যায় সেকেন্ড জেনারেশন মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ GSM এর ক্ষেত্রে। GSM হচ্ছে সেকেন্ড জেনারেশন মোবাইল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, যেটা ইউরোপে ব্যবহার করা হতো। ইউএস এ ভিন্ন একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করা হতো তখন। তো দেখেন TDM হচ্ছে সেকেন্ড জেনারেশনের মোবাইল সেলুলার সিস্টেম, যেটা GSM বা সেকেন্ড জেনারেশন স্ট্যান্ডার্ড সেখানে প্রয়োগ করা হতো TDM বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, আর এখন দেখেন যে আমরা CDM এ নিয়ে দেখব। CDM এ হচ্ছে এটার পুরো হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দেখেন যে এই ক্ষেত্রে আমরা এটাকে দুটো মেথড নিয়ে জানলাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন আর একটা হচ্ছে টাইম ডিভিশন। ফ্রিকোয়েন্সি ডিভিশন ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পৃথক করা হচ্ছে, টাইমের ক্ষেত্রে সময় সাপেক্ষে, আর কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে কোড দিয়ে। হ্যাঁ, অর্থাৎ আমাদের একই টাইম, একই সময়, একই ফ্রিকোয়েন্সি ব্যবহারকারী একাধিক ইউজারকে আমরা কোডের মাধ্যমে পৃথক করব। মানে আমাদের কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে একাধিক ব্যবহারকারী একই ফ্রিকোয়েন্সি কিংবা একই সময় ব্যবহার করতে পারে, কিন্তু তারা আসলে একজন আরেকজন থেকে পৃথক কোডের মাধ্যমে তাদের প্রত্যেককে ইউজারকে একটা ভিন্ন কোড অ্যাসাইন করা হয়। হ্যাঁ, আচ্ছা, এবং এটা রিসিভার সাইডে কোডটা আমরা অ্যাডজাস্ট করে ডিকোড করে আর কি আমাদের রিসিভার কাজ করে। CDM এ আসলে আমাদের প্রয়োগ দেখা যায় থার্ড জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন CDM এ আসলে বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা একটা বেসিক একটা ফান্ডামেন্টাল কনসেপ্টটা এখানে দেখাইছি, ঠিক আছে, যে CDM এ মূলত কিভাবে কাজ করে। আমি একটু বললাম যে আমাদের CDM এ আমাদের কোড প্রতিটা চ্যানেলকে বা প্রতিটা ইউজারকে পৃথক করে কোডের মাধ্যমে, প্রতিটা ইউজারকে একটা কোড অ্যাসাইন করা থাকে, সেই কোডের মাধ্যমে পৃথক করা থাকে। ধরেন যে এখানে আমাদের স্টেশন 1 ডেটা পাঠাতে হবে D1, স্টেশন 2 D2 ডাটা পাঠাবে, 3 হচ্ছে D3 এবং 4 হচ্ছে D4 ডাটা পাঠাবে। এখন এই যে ডাটা পাঠানো হচ্ছে প্রতিটা স্টেশনকে আমরা বা প্রতিটা ব্যবহারকারীকে আমরা একটা কোড অ্যাসাইন করব। যেমন এটাকে C1, দ্বিতীয়কে C2, C3 এবং C4। মানে এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের এই স্টেশনের জন্য বা এই ব্যবহারকারীর জন্য অ্যাসাইন করা কোড হচ্ছে C1, হ্যাঁ, দ্বিতীয়টার জন্য C2, এরপরে C3 এবং C4। এখন দেখেন যে আমাদের এই বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করে। ধরেন যে আমাদের এই ব্যবহারকারী, হ্যাঁ, আমাদের স্টেশন 1 মানে এই দুটো ডিভাইস কমিউনিকেট করতে চায়, ঠিক আছে, এই দুটো ডিভাইস কমিউনিকেট করতে চায়। তো সেক্ষেত্রে এই ডিভাইসটা আমাদের এই ডিভাইসের তথ্য জানার জন্য আমাদের এই ডিভাইসের কোড দ্বারা আমাদের এই ডেটাকে মাল্টিপ্লাই করবে। বিষয়টা দেখেন যে কেমন কনসেপ্টটা।
যে আমাদের এটা হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়া ইনফরমেশন, এবং আমাদের এই ডেটা D1 এর তথ্যটা জানতে চায় এই স্টেশন 2, এবং স্টেশন 2 এই প্রথম চ্যানেলের প্রথম স্টেশনের ডেটা শোনার জন্য বা জানার জন্য কি করবে, যে এটা কোড দিয়ে এই ডেটাকে এটা চ্যানেলে পাঠানো ডেটা এটাকে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে কি হবে, নিয়মটা হচ্ছে এরকম যে কোন একটা কোড দ্বারা যদি নিজেকে নিজে যদি মাল্টিপ্লাই করা হয়, হ্যাঁ, কোন একটা কোড দ্বারা যদি ওই কোডটাকে মাল্টিপ্লাই করা হয় তাহলে রেজাল্ট আসবে 4, আর যদি কোডটাকে যদি অন্য কোনো একটা কোড দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে রেজাল্ট আসবে 0। ঠিক আছে, দেখেন যে বিষয়টা দাঁড়াচ্ছে কেমন, যে আমাদের চ্যানেল স্টেশন 1 এবং স্টেশন 2 কমিউনিকেট করতে চায়। ঠিক আছে, এখন স্টেশন 2 যদি স্টেশন 1 এর কি তথ্য পাঠাতে সেটা জানতে চায়, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই যে ডেটা এই ডেটাকে ওই কোড দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এবং মাল্টিপ্লিকেশনের পরে রেজাল্টের নিয়মটা কি, যে কোডটাকে যদি নিজের কোড দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় রেজাল্ট হবে 4, এবং আমাদের অন্য কোনো কোড দ্বারা মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে 0। দেখেন এখানে 4টা কমিউনিকেটিং ডিভাইস আছে, এইজন্য আমাদের রেজাল্ট হচ্ছে 4। মানে এটা উদাহরণস্বরূপ নেওয়া হচ্ছে, জাস্ট এটা বেসিক আইডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা আরো বেশি অনেক কমপ্লেক্স, জাস্ট বেসিক আইডিয়াটা এখানে বোঝানো হচ্ছে। স্যার 4 হচ্ছে 4টা ডিভাইসের জন্য স্যার, 4 হচ্ছে 4টা ডিভাইস, স্যার পার্সন থেকে তাহলে 5 হতো। হ্যাঁ, আর এখানে কমিউনিকেটিং ডিভাইস 4টা আছে বলে আমরা 4 ধরে নিচ্ছি, কোন একটা কোডকে আমরা ওই কোড দ্বারা মাল্টিপ্লাই করে 4 পাবো, অন্য কোন কোড দ্বারা মাল্টিপ্লাই করলে 0 পাবো। তো এর ফলে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, ধরেন যে আমাদের এই স্টেশন, হ্যাঁ, এই স্টেশন 2 হচ্ছে এটা এই ডেটাটা জানতে যাচ্ছে। এই দেখেন যে একটা বিষয় কি বললাম, কোন একটা কোডকে ওই কোড দ্বারা মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে 4, এবং অন্য কোনো কোড দ্বারা রেজাল্ট হবে 0, তাই না? তো দেখেন যে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে C1 এর সাথে যদি আমরা D1 C1 মাল্টিপ্লাই করি তাহলে শুধুমাত্র 4 D1 আসবে, আর বাকি সব 0 হয়ে যাবে, তাই না? তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের চ্যানেল এই স্টেশন যদি অন্য যে কোনো স্টেশন আমাদের স্টেশন 1 এর তথ্য রিসিভ করতে চায়, তাহলে স্টেশন 1 এর কোড দ্বারা মাল্টিপ্লাই করবে এবং কোড D1 পাবে। কোড D1 কে 4 দ্বারা ভাগ করলে D1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ স্টেশন 1 এর তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে সিডিএন এর ওয়ার্কিং নিচে হচ্ছে এরকম যে প্রতিটা স্টেশনকে একটা কোড দ্বারা মাল্টিপ্লাই করা হয়, যতগুলো স্টেশন অ্যাভেলেবল আছে যদি আমাদের ওই কোড দ্বারা যদি ওই কোডকে একটা কোডকে নিজ কোড দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় সেক্ষেত্রে রেজাল্ট আসবে স্টেশনের সংখ্যা, অন্য কোনো কোড দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে 0। এবং যে কোনো স্টেশন ধরতে আরেকটা স্টেশনের তথ্য জানতে যাচ্ছে বা শুনতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যারটা শুনতে যাচ্ছে, যার তথ্য রিসিভ করতে যাচ্ছে সেই কোড দ্বারা মাল্টিপ্লাই করবে, এবং এর ফলে আমরা কোড D1 পাচ্ছি এই ক্ষেত্রে, এবং 4 দ্বারা ভাগ করলে আমাদের স্টেশনটা এখানে কোড C1 তে মাল্টিপ্লাই করব, করলে তো আমি স্টেশন 2 এ জানতে পারবো এবং কিভাবে আসছে, কারণ তো স্টেশন 3 জানতে পারলে 4 ও হ্যাঁ, জানতে পারবো। মানে যে স্টেশনটা আসলে রিসিভ করতে যাচ্ছে সেই রিসিভিং স্টেশনটা আমাদের C1 দ্বারা রিসিভ মাল্টিপ্লাই করবে। C1 দিকে করতে হবে, C3 দিকে C2 আছে, মানে ধরেন যে আমাদের 4টা কমিউনিকেশন ডিভাইস আছে এবং যে কোনো একটা স্টেশন, হ্যাঁ, যে জিনিসটা রিসিভ করতে যাচ্ছে সেই রিসিভিং স্টেশনটাকে আমার ওই স্টেশনের রিসিভিং সেন্ডিং স্টেশনের আপনার কোড দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আমি যদি মানে যদি রিসিভ করতে তাহলে C2, হ্যাঁ, ধরেন যে আমার D2 রিসিভ করতে যায় অন্য কোনো স্টেশন, সেক্ষেত্রে C2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতে হবে। শুদ্ধ ভাষা স্যার এখন দেখা গেছে স্যার আমি তো এই যে D1 ডাটা আছে সেটা আমার D2 তে আমি কাছে সেই ক্ষেত্রে স্যার D3 ওই সেম মুহূর্তে D3 বা D4 স্যার সেম ডাটা চলে যাচ্ছে। কথা হচ্ছে প্রসঙ্গটা বোঝাতে চেষ্টা করেন যে এটা হচ্ছে আমাদের সিজিএম এর বেসিক কনসেপ্ট। সিজিএম এ অ্যাকচুয়ালি এর চেয়ে অনেক কমপ্লেক্স হতে কাজ করে, ঠিক আছে? সিজিএম এ এর চেয়ে কমপ্লেক্স হতে, তো এখানে আমি যেটা উদাহরণ দিতেছি যে
এই পোর্টগুলো দ্বারা আসলে কিভাবে পৃথক করা হয় যে আমাদের ডেটা ট্রান্সফার সিস্টেমটা কি সেটা, কিন্তু অ্যাকচুয়ালি যে আপনারা যে জিজ্ঞাসা করতেছেন যে স্টেশন 1 পাঠালো স্টেশন 2 বুঝতে কিভাবে, কিন্তু অ্যাকচুয়াল ফেনোমেনাটা এর চেয়ে অনেক বেশি জটিল। স্যার এখানে যদি স্টেশন সংখ্যা আরো 2টা থাকতো টোটাল যদি 6টা থাকতো 6 হতো সেক্ষেত্রে। আর এটা জাস্ট গ্রাফিক্যাল ডেসক্রিপশন জাস্ট ফর एग्जांपल ইউজিং 4 স্টেশনস, ঠিক আছে। কিন্তু আবার বলি যে অ্যাকচুয়াল সিজিএম এ এসে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা জাস্ট একটা বেসিক ধরতে পারেন যে একটা অ্যানালজি টাইপের, ঠিক আছে। আমরা কতটুকু ডিটেইলসে যাচ্ছি না, মানে এটা জাস্ট একটা আইডিয়া যে সিজিএম এর আইডিয়াটা কি, আমাদের কিন্তু টেকনিক্যাল ডিটেইলসে যাচ্ছি না, যে সিজিএম এর বেসিক আইডিয়াটা আসলে কি কাজ করা। সিজিএম এর ডিটেইলসও না, এটা জাস্ট অ্যানালজি, যে এক তুলনা করতেছি যে একটা প্রসঙ্গের সাথে যে সিজিএম টা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা টেকনিক্যাল ডিটেইলসে যাচ্ছি না, বুঝতে পারছি। তো সিজিএম এর বেসিক্যালি অ্যাপ্লিকেশন হচ্ছে 3G কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি করে দেখা যায়, এবং 3G কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সিজিএম এর অনেকগুলো ভার্সন তৈরি করা হয়, যেমন সিজিএম 2000, WCDMA, তারপর হচ্ছে গিয়ে TD-SCDMA, মানে সিজিএম এর মধ্যে আরো বেশ কিছু টেকনিক্যাল ডিফারেন্সের মাধ্যমে আরো বেশ কিছু ভার্সন আমরা দেখতে পাবো, যেটা কিনা মূলত 3G কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, এই কোডগুলো যে জেনারেট হচ্ছে, এই কোডগুলো তো এক এক সময় একটা আসে। ধরুন আমি ইউজার, এখন আমি এক এক সময় এক একটা আসে, এটাই ট্রু। এটাই মাল্টিপল, মানে আমি দেখা গেছে এখন করতেছি একটা ইউজ, তারপরে একটা ইউজ বন্ধ করে দিলাম, আবার নতুন করে ইউজ করতে গেলে আবার ভিন্ন একটা জায়গায় আসে। তো এই বিষয়টা কিন্তু আসলে আপনাদের কনসেপ্ট সেটা ট্রু, যে এটা আসলে এক এক সময় এক একটা কোড আসছে, হ্যাঁ, একই কোড বারবার ইউজ হচ্ছে না। আচ্ছা, তো এখন দেখেন যে আমরা কি জানলাম যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে কাজ করে কোডের ভিত্তিতে, হ্যাঁ। এখন এটা মূলত আমরা দেখলাম যে টিডিএম এর ভিত্তিতে কাজ করে, যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ভিত্তি করে, তারপর হচ্ছে এফডিএম এর কাজ করেছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ভিত্তি করে, আর সিডিএম এর কাজ করে হচ্ছে স্প্রেড স্পেকট্রামের উপর ভিত্তি করে, ঠিক আছে। সিডিএম এর স্প্রেড স্পেকট্রামের ভিত্তি করে কাজ করে। অর্থাৎ স্প্রেড স্পেকট্রাম বিষয়টা কি, যে দেখেন যে এখানে ব্লক ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, যে স্প্রেড স্পেকট্রাম হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথটাকে বাড়িয়ে দিচ্ছে। স্প্রেড মানে ছড়ানো, তাই না? আর স্পেকট্রাম ছড়াবে। তো স্প্রেড স্পেকট্রাম শব্দটা ধরে বুঝতে পারছি আমাদের ব্যান্ডউইথটা আসলে বর্ধিত হবে, হ্যাঁ। যে অরিজিনাল মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ যতটুকু দরকার তাতে বর্ধিত হবে। আর বর্ধিত হবে কিভাবে? একটা স্প্রেডিং কোড দ্বারা বর্ধিত হবে, ঠিক আছে। স্প্রেডিং কোড দ্বারা বর্ধিত হবে। এখন স্প্রেডিং কোডটা আমরা দুইভাবে অ্যাসাইন করতে পারি, যে দুইটা টিপিক্যাল, ইউজুয়ালি দুই রকমের সিডিএম আছে। একটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। আচ্ছা, এখন এই দুটো ডিটেইলস আমাদের পরবর্তী স্লাইডে আসবে, সেখানে দেখতে পাবেন স্প্রেডিং কোড আসলে কি, হ্যাঁ। After the signal is created by the source, the spreading process uses a spreading code and spreads the bandwidth. The figure shows the original bandwidth of B and the spread bandwidth BSS. The spreading code is a series of numbers that look random but actually a pattern. আচ্ছা, তার মানে স্প্রেডিং কোডের মাধ্যমে আমাদের যে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথটা বাড়ানো হয়, এবং এই প্রসেসটাকে বলতে স্প্রেডিং প্রসেস। এবং স্প্রেডিং প্রসেস বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, আর একটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম। তো এটা এই দুটো মেথড হচ্ছে আমাদের সিডিএম এর ভিত্তি আছে, সিডিএম মূলত এই দুটোর উপর ভিত্তি করে কাজ করে। আচ্ছা, একটা কি বললাম, ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। আচ্ছা, তো দেখেন যে আমাদের ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম, এটা পরবর্তী স্লাইডে একটা চিত্র আছে, সেই চিত্রটা আগে দেখে আসি। এই চিত্রটা দেখেন, এই চিত্রটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম আসলে কি। এটা একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মতো, কিন্তু ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর কি হয়, যে আমাদের একটা চ্যানেলকে একটা ব্যবহারকারীকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করা হয়। আর এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম এই ক্ষেত্রে হচ্ছে কিছু সময় পর পর তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করা হয়, ঠিক আছে। দেখেন যে
এটা হচ্ছে হপ পিরিয়ড আর এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এখানে একটা উদাহরণস্বরূপ 100 কিলোহার্টজের পার্থক্যে ভিন্ন ভিন্ন 8টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নেওয়া আছে। 200 কিলোহার্টজ, 300 কিলোহার্টজ, 400 কিলোহার্টজ, 500, 600, 700, 800, 900। হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন 8টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নেওয়া হয়েছে এবং মানে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেখেন যে ইনপুট ব্যান্ডউইথটা আর স্প্রেড হওয়া ব্যান্ডউইথ তার চেয়ে বড় হয়। যে এখানে দরকার 100 কিলোহার্টজ কিন্তু অ্যাকচুয়াল ব্যান্ডউইথ হচ্ছে কত 900 কিলোহার্টজ, তাই না? হ্যাঁ, টোটাল 900 কিলোহার্টজ ব্যান্ডউইথ ইউজ করছে। মানে ইফেক্টিভলি অ্যাকচুয়ালি 100 কিলোহার্টজ যে কোনো সময় ব্যবহার করতেছে, মানে এই মুহূর্তে সে 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ ইউজ করতেছে, এর পরের মুহূর্তে 100 কিলোহার্টজের ব্যান্ডউইথ ইউজ করতেছে। ব্যান্ডউইথ সেম থাকছে কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হওয়া, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়াটাই মূলত স্প্রেডিং কোড দ্বারা নির্ধারিত হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে প্যাটার্নটা, এটা তো উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। এটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে আমাদের এই ক্ষেত্রে স্প্রেডিং কোড যেটা ওই মেসেজ সিগন্যালকে অ্যাসাইন করা হচ্ছে, ওই অ্যাসাইন স্প্রেডিং কোড অনুযায়ী আমাদের মেসেজ সিগন্যালের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মডুলেটেড সিগন্যাল তৈরি করার জন্য যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দরকার সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি সেম সিগন্যাল, সেম ব্যান্ডউইথের জন্য, সেম মেসেজ? হ্যাঁ, সেম মেসেজ সিগন্যালের জন্য। হ্যাঁ, সেম মেসেজ সিগন্যালের জন্য এফডিএম এর ক্ষেত্রে দেখছি না। দেখেন নেক্সট স্লাইডে আরেকটা বিষয় দেখতে রিয়েলাইজ করতে হবে। আমরা এফডিএম এর ক্ষেত্রে দেখছিলাম কি যে আমাদের একটা নির্দিষ্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গোটা সময় ধরে কাজ করে। হ্যাঁ, এটা একটা ব্যবহার করি, এটা আরেকটা, চারটা ভিন্ন ব্যবহার করি, তাই না? এই কিন্তু এফএইচএসএস এর ক্ষেত্রে অর্থাৎ ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে সময়ের সাথে সাথে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। দেখেন যে নীল রঙের ব্লকগুলো দেখেন যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, কালো রঙের ব্লকগুলো যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার গ্রে কালারের ব্লকগুলো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম হচ্ছে একটা মেথড যেখানে আসলে সময়ের সাথে সাথে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়া এটা হলো স্প্রেডিং কোড দ্বারা নির্ধারিত হয়। হ্যাঁ, স্প্রেডিং নির্দিষ্ট সময় পর পর স্প্রেডিং কোড আমাদের বা ওই কোডটা চেঞ্জ হবে এবং কোড চেঞ্জ হলে তার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে। মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন সেট করে দেওয়া থাকে, তাহলে স্যার ওইটা পরে আবার রিপিট করে। মানে এটা আসলে একটা র্যান্ডমলি একটা সিকোয়েন্স দেয়া হয়। ঠিক আছে, এইরকম ধরেন স্প্রেডিং ফ্রিকোয়েন্সি মানে আমাদের যে এটা হচ্ছে কোড এবং কোডের এগেইনস্টে অ্যাসাইন করা ফ্রিকোয়েন্সি। এই জন্য আমি ব্লক ডায়াগ্রামটা এখন আসলাম যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল আর ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার অর্থাৎ ফ্রিকোয়েন্সি সিনথেসাইজারের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এই স্প্রেডিং কোড দ্বারা মানে সিরিও র্যান্ডম কোড জেনারেটর। সিরিও র্যান্ডম কোড জেনারেটর আসলে এখান থেকে একটা নির্দিষ্ট প্যাটার্ন জেনারেট করতেছে, ওই প্যাটার্নটা বলে দিচ্ছে আমার ফ্রিকোয়েন্সি এর পরে কত হবে। ঠিক আছে, এটা আসলে চেঞ্জ হচ্ছে প্রতি কিছু সময় পর পর চেঞ্জ হবে এবং তার সাথে সাথে আমাদের মডুলেটিং সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটাও চেঞ্জ হবে এবং আমরা নতুন একটা সিগন্যাল পাবো। সিনথেসাইজারের কাজটা কি ফ্রিকোয়েন্সি সিনথেসাইজারের কাজটা তো ফ্রিকোয়েন্সি বা ওই ক্যারিয়ার সিগন্যালটা জেনারেট করা হয়। ওই যে এই সময় যে ক্যারিয়ারটা ভিন্ন ভিন্ন ক্যারিয়ার জেনারেট করতেছে। হ্যাঁ, কোড জেনারেটর বলতেছি যে এড করে কি ফ্রিকোয়েন্সি আসবে। হ্যাঁ, মানে এখানে ফ্রিকোয়েন্সি টেবিলটা সাইডে দেখানো আছে 0001 এটা স্যার। হ্যাঁ, বিট সিলেকশন এটা হচ্ছে আমাদের স্প্রেডিং কোড এবং এটা হচ্ছে প্রতিটা কোডের এগেইনস্টে থাকা ফ্রিকোয়েন্সি। আবার বলে এটা জাস্ট একটা উদাহরণ, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যাল সিস্টেম এর চেয়ে অনেক বেশি কমপ্লেক্স হয়েছে এবং এর চেয়ে বেশি সংখ্যক বিট থাকে। ঠিক আছে, এর চেয়ে বেশি সংখ্যক সিরিয়াল করছে হ্যাঁ। এই বিট প্যাটার্নটা সিরিয়াল করছে কি এটা র্যান্ডমলি এটা র্যান্ডমলি এই জিনিসটা র্যান্ডমলি জেনারেট হবে। এইজন্য বলা হয় র্যান্ডম জিরো র্যান্ডম কোড জেনারেটর। মানে এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা ভিন্ন একটা মেসেজ সিগন্যাল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই প্যাটার্নটা প্রতিটা মেসেজ সিগন্যাল সেম হবে না, এইজন্যই বলা হয় র্যান্ডম কোড জেনারেটর, জিরো র্যান্ডম কোড জেনারেটর। আমি সামারি করি বিষয়টা যে আমাদের যে সিপিএম এ এটা হচ্ছে স্প্রেড স্পেকট্রামের ভিত্তি করে কাজ করে, কারণ আমরা জানি সিপিএম একটা টেকনিক যেটা মূলত প্রতিটা ইউজারকে একটা নির্দিষ্ট কোড অ্যাসাইন করে এবং এই ক্ষেত্রে স্প্রেড স্পেকট্রাম যেটা মেথড সেক্ষেত্রে
আমাদের মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথটা বৃদ্ধি পায়, তার যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ ইউজ করা হচ্ছে, এবং এই ব্যান্ডউইথ বৃদ্ধি হওয়ার কারণটা কি সেটা আমরা দেখলাম। এবং এই ক্ষেত্রে আমাদের যে মডুলেটিং সিগন্যাল তার ব্যান্ডউইথ বৃদ্ধি পাচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রতিবার মডুলেশনের সময় আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নির্ধারণ হচ্ছে একটা সিরিয়াল কোড জেনারেটর দ্বারা। সে বলে দিচ্ছে যে নেক্সট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে। আচ্ছা, এবং ফাইনালি আমরা এই চিত্র দ্বারা আসলে দেখতে পাই যে এখানে 100 কিলোহার্টজ এর আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা ব্যান্ডউইথ 100 কিলোহার্টজ এর, যেখানে তার ব্যান্ডউইথ প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কিছুদিন পর পর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা বলছে আমি তো এটা ইনএফিশিয়েন্ট ইন টার্মস অফ ব্যান্ডউইথ স্যার, ইনএফিশিয়েন্ট ইন টার্মস অফ ব্যান্ডউইথ, মানে ব্যান্ডউইথ স্যার বেশি হয়, ব্যান্ডউইথ বেশি আছে। আচ্ছা, এটা ব্যান্ডউইথের সাথে ইনএফিশিয়েন্ট, কিন্তু এটা এফিশিয়েন্ট হচ্ছে ডেটা প্রোটেকশনের ক্ষেত্রে। অর্থাৎ ধরেন যে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা যদি ফিক্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে সেটা মোবাইল জ্যামিং এর ক্ষেত্রে হেল্প করতে পারে, কিন্তু এই টাইপের এক এক সময় যদি এক একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে সেটা মোবাইল জ্যামিং বা ফ্রিকোয়েন্সি ব্লকার দ্বারা আমাদের ইয়াকে ব্লক করতে পারবে। কারণ এটার অ্যাপ্লিকেশন সিপিএম এর মূল অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে। ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কেউ যদি আমাদের ফ্রিকোয়েন্সিটাকে আগে থেকে যদি গেস যদি করতে পারে, জানতে পারে, সেক্ষেত্রে মোবাইল জ্যামিং বা ব্লকার ইউজ করে, ফ্রিকোয়েন্সি ব্লকার ইউজ করে আমাদের কমিউনিকেশনের বাধা গ্রস্ত করতে পারে। এইটাও তো পড়া সম্ভব যদি আমি প্যাটার্নটা দিয়ে জানতে পারি। হ্যাঁ, প্যাটার্ন জানলে পড়া সম্ভব। তো বেসিক্যালি এটা এই যে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম, এটা শুরুটা হচ্ছিল এইভাবে যে তখন মোবাইল জ্যামিং বা একদম আর্লি ডেজে যখন নাকি দেখা গেল যে আমাদের কমিউনিকেশন সিস্টেম বেসিক্যালি মিলিটারি সিস্টেমে দেখা গেল যে প্রবলেম হচ্ছে, অন্য কেউ বা শত্রুপক্ষ মোবাইল জ্যামিং বা ফ্রিকোয়েন্সি ব্লক করার ইন্টারফেয়ার করার চেষ্টা করতেছে। তো তখন আসলে এই টাইপের দেখেন যে র্যান্ডম, ঠিক আছে, একটা র্যান্ডম কোড জেনারেশনের মাধ্যমে প্রতি মুহূর্তে আসলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হচ্ছে, যার ফলে ব্লক করা সম্ভব। একটা সাইকেল রিপিট করতে মানে এটা হচ্ছে একটা সাইকেল, এরপরে আবার রিপিটেশন আসছে। আচ্ছা, এই আরেকটা আপনার স্প্রেড স্পেকট্রামের টেকনিক আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, ঠিক আছে। তো ডাইরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অরিজিনাল সিগন্যালটাকে ভিন্ন একটা সিগন্যালে পরিবর্তন করা হয়। এই ক্ষেত্রে দেখেন যে বিষয়টা কিভাবে কাজ করে। The direct sequence spread spectrum technique also expands the bandwidth of the original signal, but the process is different. In DSSS, we replace each bit with n bits using a spreading code. In other words, each bit is assigned a code of n bits called chips, where the chip rate is n times the data bit. আচ্ছা, দেখেন যে আমাদের যেই এর আগের মেথডটা ছিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আর এই ক্ষেত্রে হচ্ছে যে অরিজিনাল যে মেসেজ সিগন্যালটা আছে, অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে পরিবর্তন করে নতুন একটা সিগন্যাল আকারে তৈরি করা হয়। এবং এই ক্ষেত্রে আমাদের এই চিপ জেনারেটর আছে, অর্থাৎ পরবর্তী স্লাইডে একটা চিত্র আছে, সেই চিত্রটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেখেন যে এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এটা হচ্ছে স্প্রেডিং কোড। স্প্রেডিং কোডটা হচ্ছে আমাদের প্রতি সাইকেলের জন্য হচ্ছে চেঞ্জ হবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 কে নতুন একটা স্প্রেডিং কোড দ্বারা আমাদের মাল্টিপ্লাই করা হয়েছে এবং নতুন স্প্রেড সিগন্যাল পাচ্ছি। মানে এই ক্ষেত্রে আমাদের অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে একটা কোড দ্বারা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে দেখেন যে আগের স্লাইডে এই চিপ জেনারেটর, এই জেনারেটরটা আমাদের একটা নির্দিষ্ট কোড প্রতিটা বিটের জন্য জেনারেট করবে, এবং তার করেসপন্ডিং বিট আমাদের বিটটা নতুন একটা ডেটা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, যে n সংখ্যক বিট, উই রিপ্লেস ইচ ডেটা বিট উইথ n বিট ইউজিং এ স্প্রেডিং কোড। মানে আমাদের n বিটের একটা স্প্রেডিং কোড দ্বারা প্রত্যেকটা ডেটা বিটকে পরিবর্তন করে দিব বা চেঞ্জ করে দিব। এর ফলে কি হবে, আমাদের কিন্তু ব্যান্ডউইথটা বেড়ে যাবে, ঠিক আছে। এর ফলে আমাদের ব্যান্ডউইথ বেড়ে যাবে, কারণ আমাদের অরিজিনাল ডেটা রেট যা, আমাদের স্প্রেড হওয়া সিগন্যালের ডেটা রেট হবে n টাইমস। হ্যাঁ, এর ফলে ব্যান্ডউইথ বেড়ে যাবে, ব্যান্ডউইথ বেশি লাগবে। সেম জিনিস জাস্ট খালি কোড দিয়ে করতে চাই, এটা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি
স্যার ডিমোডুলেশনের ক্ষেত্রে তাহলে স্যার সেম স্প্রেডিং কথা আছে ওটা দিয়ে কি কম আছে কোডের ধারণা তো প্লাই করে কোডের এখন আমাদের ফাইনাল কনসেপ্ট ফাইনাল টপিক চলে আসছে যে আমাদের ডুপ্লেক্সিং মেথড। এখানে ডুপ্লেক্সিং বলতে কি বোঝায় যে আমরা যখন ফোনে কথা বলি, ঠিক আছে, দেখে যে যখন ফোনে কথা বলা হয় তখন কি একই সাথে আমরা অপর প্রান্তের কথা শুনতে পাই, আমরা নিজেরাও বলতে পারি, তাই না? তো এই টাইপের ডেটা ফ্লো এর উপর ভিত্তি করে তিনটা ডেটা ফ্লো মেথড তৈরি করা যায়। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? আমরা যে মোবাইলে কথা বলি এটা অবশ্যই কি টাইপের ফুল ডুপ্লেক্স। আচ্ছা, ফুল ডুপ্লেক্স মানে কি যে একই সাথে দুই প্রান্তেই কমিউনিকেট করা সম্ভব, ঠিক আছে? ফুল ডুপ্লেক্স হচ্ছে এট দ্য সেম টাইম আমার সেন্ডার রিসিভার একই সাথে কমিউনিকেট করতে পারে, এটা ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম একজন কথা বলতে পারে বা এট এ টাইম একজন ট্রান্সমিট করতে পারে। হ্যাঁ, ধরেন যে আমি সেন্টার 1 যদি ট্রান্সমিট করে সেন্টার 2 কে অফ থাকতে হবে, বা সেন্টার 2 ট্রান্সমিট করে সেন্টার 1 কে অফ থাকতে হবে। আর সিমপ্লেক্স হচ্ছে যে একদিকে থাকবে, একদিকে মানে ইউনিডাইরেকশনাল ডেটা ফ্লো। হ্যাঁ, মানে এটা উদাহরণ হিসেবে দিতে পারেন যে আমরা মোবাইল কম্পিউটার কিবোর্ড ব্যবহার করি, তারপরে ধরেন যে মনিটর ব্যবহার করি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কি ইউনিডাইরেকশনাল, তাই না? তো ইউনিডাইরেকশনাল, তো এই ক্ষেত্রে আমাদের ডেটাটা যাচ্ছে কিন্তু এখান থেকে আমাদের ইনপুট নেওয়া হচ্ছে না, তাই না? যে আমাদের কিবোর্ড থেকে আমাদের ইনস্ট্রাকশন নিচ্ছি কম্পিউটারে, কিন্তু কিবোর্ডে কোনো ইনস্ট্রাকশন কিন্তু যাচ্ছে না, তাই না? তো বিষয়টা হচ্ছে ইনডাইরেকশনাল। তো এই কিবোর্ডের ব্যবহার বা ট্রেডিশনাল মনিটরের ব্যবহার সিমপ্লেক্সের উদাহরণ। আর হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকিস বা সিটিজেন ব্যান্ড রেডিও। আর ফুল ডুপ্লেক্স তো আমরা যেটা সচরাচর যে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এখন দেখেন যে এই ডুপ্লেক্সিং এর দুইটা মেথড আছে, ঠিক আছে? মানে ডুপ্লেক্সিং বলতে কি বোঝাচ্ছে যে ডুপ্লেক্সিং হচ্ছে যে একই সাথে একাধিক ব্যবহারকারীকে মানে একই সাথে একজন ব্যবহারকারী সেন্ডার রিসিভার একই সাথে কথা বলতে পারবে আর ডেটা আদান প্রদান করতে পারবে, এটা ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, স্যাটেলাইট দিয়ে ফোনগুলো ইউজ করে স্যাটেলাইট কোন ফোনগুলো আমাদের যেরকম নেটওয়ার্ক স্টেশন স্যাটেলাইট ফোনগুলো। আচ্ছা, তো দেখেন যে এফডিডি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে ধরেন যে আপনি আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছেন, ফোন করছেন এবং ফোন করার সময় এবং অপর প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন। তো এফডিডি টেকনিক হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি সাপেক্ষে ট্রান্সমিশন এবং রিসিভ করার যে ব্যান্ড তাদেরকে পৃথক রাখা। এফডিডি বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে এই ট্রান্সমিট করছে না, যাচ্ছে এবং আসতেছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যাওয়া আসাটা আসলে রাস্তাটা কার সাথে, ধরেন যে আপনি যখন ফোন করেন তখন অবশ্যই নিয়ারেস্ট, হ্যাঁ, নিকটবর্তী যে আপনার স্টেশন আছে তার সাথে আসলে যোগাযোগ করা লাগবে। মানে ফোন করার সময় কিন্তু আপনি পাশাপাশি ফোন রাখলেও আপনার পুরো যে সার্কিটটা, হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেমের সম্পূর্ণ সার্কিট, অর্থাৎ ফার্স্টে নিকটবর্তী স্টেশন, সে আবার সেন্ট্রাল কোন একটা স্টেশনকে দিবে পাঠাবে, ওইটা হয়ে আপনার মোবাইল ফোনের পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। কমিউনিকেশনটা আপনি পাশাপাশি মোবাইল ফোন থেকে একটা আরেকটা যোগাযোগ করলেও ডিরেক্ট যোগাযোগ হচ্ছে না, যোগাযোগটা হচ্ছে যে সাবস্ক্রাইবার কোম্পানি আছে তার স্টেশন, দেন তার একটা সেন্ট্রাল আছে স্টেশন আছে যেটা মনিটরিং করতেছে বা পুরো অর্গানাইজ করতেছে। তো বিষয়টা হচ্ছে আমরা সেলুলার কমিউনিকেশনে যাচ্ছি না, জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে সেন্ডিং এবং রিসিভিং, হ্যাঁ, একটা টাওয়ার, এখানে মোবাইল ফোন, তো মোবাইল ফোনের সাথে একটা নির্দিষ্ট ব্যান্ড এসে ট্রান্সমিট করতেছে এবং আরেকটা ব্যান্ড এসে রিসিভ করতেছে, ঠিক আছে? একটা ব্যান্ডে পাঠাচ্ছে এবং আরেকটা ব্যান্ডে রিসিভ করছে। তো রিসিভ করার এবং ট্রান্সমিট করার ব্যান্ড যে পৃথক, আপনি যখন মোবাইলে কথা বলছিলেন তখন ট্রান্সমিট করার এবং রিসিভ করার ব্যান্ড যে পৃথক, এই যে ব্যান্ডের যে পার্থক্য, ট্রান্সমিট করার জন্য একটা নির্দিষ্ট ব্যান্ড এবং রিসিভ করার জন্য আরেকটা ব্যান্ড। তো এই যে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পৃথক করার যে মেথড সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং। এই মাল্টিপ্লেক্সিং না, এটা ডুপ্লেক্সিং। অর্থাৎ আমরা এই যে একই সাথে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সাথে আমাদের নিকটবর্তী একটা টাওয়ারের সাথে যোগাযোগ করতেছি, আমাদের মোবাইল ফোন তথ্য পাঠাচ্ছে। তো এই তথ্য পাঠানো মানে বেস স্টেশনের সাথে যোগাযোগ করার যে মেথড, এই ক্ষেত্রে আমরা রিসিভ করার এবং ট্রান্সমিট করার যে ব্যান্ড সেটা পৃথক,
এই ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পৃথক করার বিষয়টাকে বলতেছি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা এরপরে মেথডে কি আসবে বুঝতে পারতেছেন, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ রিসিভ করা এবং ট্রান্সমিট করাকে আমরা সময়ের সাপেক্ষে পৃথক করে দিব। তো দ্যাটস ইট, এখানে আমাদের সিলেবাস কমপ্লিট। স্যার আমাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে, এগুলো থেকে স্যার প্রশ্নটা কিভাবে আসবে? এখান থেকে প্রশ্ন কি করে আসবে? আপনাদের সবারই একটা প্রশ্ন যে প্রশ্ন কিভাবে আসবে। প্রশ্ন আমরা যা যা পড়েছি তা থেকে আসবে। মানে আমরা প্রশ্ন কি আসবে আপনাকে আমরা স্লাইডে যা দেওয়া হয়েছে আমার স্লাইডে স্লাইড কিংবা নোটে যা যা দেওয়া হয়েছে সবগুলো বিষয় আসলে আপনাদের জন্য দরকারি। এবং আপনি প্রশ্নের সাথে সাথে দেখেন যে বিষয়টা হচ্ছে এমন যে আমাদের প্রশ্নের ভাষাকে কি হয়, প্রশ্নের ভাষা এমন হয় যে আইদার ডিসক্রাইব লেখো, ডিসক্রাইব, এক্সপ্লেইন, ডিফাইন, রাইট, তাই না? প্রতিটা টপিকের সাথে আপনি এই শব্দগুলো যোগ করলে আসলে মানে এখান থেকে স্যার কোনো থিওরি আসবে না? আপনাদের কনসার্ন হচ্ছে আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে। আমি যা পড়াইছি টপিকের শব্দগুলো আগে আপনি ডিসক্রাইব, এক্সপ্লেইন, তাহলে স্যার এখান থেকে সব থিওরি আসবে? স্যার এগুলো মিলে স্যার আমাদের সাজেশন কি এখন কথা বলবো না স্যার জুমে দেখুন স্যার